যদি এখনো না বোঝো কান খুলে শুনে নাও, আমি তার সঙ্গেই যাব যার সঙ্গে যেতে মন চাইবে, কোনো জোর জবরদস্তি চলবে না। আমি যাচ্ছি, আর কখনো ফিরবো না। তুমি নিজে ভালো থেকো আর আমাকেও ভালো থাকতে দিও। ঠকিয়েছিস তুই আমাকে, সারা জীবন পস্তাবি, কখনো শান্তিতে থাকতে পারবি না তুই। চুরি চামারির কাজ আমি ছেড়ে দিয়েছি স্যার। মায়ের দিব্যি 2 বছর হয়ে গেছে, কারোর পকেটের দিকে তাকাইও নি। একবার আমাকে বলে দিতে পরিষ্কারভাবে যে করতে কি হবে। এভাবে মাঝপথে ঝুলতে আমার মোটেও ভালো লাগে না। আমারও হৃদয় আছে, আমার হৃদয়ও প্রতিহিংসা আছে। এরা প্রত্যেকেই এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র, আর এদের মধ্যে একটা বিষয় কমন, এদের সবার মনেই একটা কাঁটা রয়েছে, একটা ক্ষত রয়েছে। এরা সবাই একই তদন্তের আইনি সুতোয় বাঁধতে চলেছে, একটা মার্ডার কেসের তদন্ত। অন্য হাতটাই দেখো, ওখানে কোনো ট্যাটু আছে? শিল্পা এই মহিলার নাম হতে পারে স্যার। লাশের চারপাশে আর কিছু পাওয়া গেছে? কোনো পার্স, মোবাইল? না স্যার, এখানে তো কিছু নেই। সকালবেলা কাজে যাচ্ছিলাম, তখনই দেখলাম। কোথায় কাজ করেন আপনি? আরপি সিমেন্ট প্ল্যান্টে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আমি। কাউকে এখান দিয়ে যেতে দেখেছো? না, আমি কাউকে দেখিনি। যখনই আমি বডিটা দেখতে পাই, সঙ্গে সঙ্গে পুরো গ্রামবাসীকে আমি খবরটা দিই, আর যতক্ষণ আপনারা আসেননি কেউ বডি ছোঁয়নি। আপনার নাম্বার দিন, দরকার হলে ডাকবো। ঠিক আছে। মনে হচ্ছে আসল। খাঁটি সোনা স্যার। মানে খুনটা ছিনতাইয়ের জন্য করা হয়নি মনে হচ্ছে। স্যার হতে পারে ভিকটিমের কাছে হয়তো এর থেকেও দামি কোনো জিনিস ছিল যেটা খুনি নিয়ে গেছে, আর এটা নিয়ে যাওয়া জরুরি মনে করেনি। অথবা ভিকটিমের কাছে কিছু ছিলই না, খুনের কারণ অন্য কিছু হতে পারে। ছিনতাই নয়তো মারবে কেন? স্যার প্রান্তিজ গ্রামে খোঁজ খবর চলছে, কিন্তু কেউ এখনো পর্যন্ত ভিকটিমকে চিনতেই পারছে না। সমস্ত গ্রামবাসীকে আমি চিনি স্যার, কিন্তু এই মহিলাটি আমাদের গ্রামের নয়। প্রধান সাহেব, আপনাদের এই প্রান্তিজ গ্রাম তো এতটা ছোট নয়। আচ্ছা একটা কথা বলুন, ওই পানের দোকানটা কার হতে পারে? এখানকারই ছেলে, রোজ 10টার সময় খোলে। ডাকুন ওকে, কথা বলবো। হ্যাঁ, ব্রেনে প্রচন্ড হ্যামারেজ হয়েছে, মানে মাথাতে ভীষণ জোরে আঘাত করা হয়েছে। আর হ্যাঁ, এই রডের উপরে যে রক্তের নমুনা পাওয়া যাচ্ছে সেটা ভিকটিমের সাথে মিলে যাচ্ছে, মানে এই রডটা দিয়েই ওকে মারা হয়েছে। কটা বাড়ি দিয়েছে বলে মনে হয়? কমপক্ষে 2বার। আর এই মার্ডার কখন হয়েছে? পোস্টমর্টেমের 9 থেকে 10 ঘন্টা আগে, আর পোস্টমর্টেম আজ সকাল 10টার সময় হয়েছে। মানে কাল রাত 11টা থেকে 12টার মধ্যে খুনটা করা হয়েছে? হ্যাঁ অবশ্যই। আর হ্যাঁ, ভিকটিমের পেটে খাবার পাওয়া গেছে, মানে ডিনারের পরেই এই হত্যাটা হয়েছে। কোনো সেক্সুয়াল অ্যাসল্ট? না, সেরকম কিছু হয়নি, কিন্তু হত্যার কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস অবশ্যই হয়েছে। আর কিছু ডক্টর? হ্যাঁ, ভিকটিমের পেটে সি সেকশনের চিহ্ন পাওয়া গেছে, মানে এই মহিলাটি মা হয়েছিলেন। সকাল 10টার সময় দোকান খুলি আর রাত 10:30টার মধ্যে দোকান বন্ধ করে চলে যাই স্যার। মহিলার লাশটা ওখান থেকে পাওয়া যায়। তুমি বলছো কিছুই দেখোনি?
কোনো গাড়ি যেতে আসতে বা কোনো মানুষ, তোর দোকানের সামনে ঠিক মার্ডারটা হয়। কেউ তো এসেছিল, কাউকে চোখে পড়েনি? স্যার কেউ যদি আসে তাহলে আমার চলে যাওয়ার পরে এসেছিল হয়তো। তোর গ্রামেরই কেউ একজন হবে, আর তুই এটা ভালো করেই জানিস, কিন্তু তুই লুকোচ্ছিস। আরে না না স্যার, আমি এমন কেন করব? গরিব মানুষ স্যার, পানের দোকান চালাই স্যার, দুমুটো জোটে কোনো মতে। সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। স্যার শিল্পা ওই মহিলার বা অন্য কারোর নামও হতে পারে স্যার, ভিকটিমের মা বা মেয়ের নামও হতে পারে স্যার। আর স্যার অন্য হাতে জয়া আম্বে নামে একটা ট্যাটু লাগানো ছিল, মানে আম্বে মায়ের ভক্ত ভিকটিম। এটাও কি হতে পারে যে ভিকটিম অন্য এলাকার, প্রান্তিজের নয়, হয়তো অম্বাজি সাইডে? হতে পারে স্যার, কেউ ওকে এখানে নিয়ে এসেছে আর খুন করেছে, আর লাশটাকে এখানে ফেলে দিয়েছে, কারণ গোটা প্রান্তিজটা তল্লাশি করি আর খুঁজে বেড়াই। স্যার খুব তাড়াতাড়ি আমরা খবর পেয়ে যাব, আর গোটা প্রান্তিজটা এখন স্ক্যানিং চলছে। এই আমরা প্রান্তিজে আছি, এখান থেকে অন্তত 125 কিলোমিটার দূরে আম্বাজি। আম্বাজি আর ওর আশেপাশে খোঁচল লাগাও, খোঁজ নাও ভদ্রমহিলা ওখানকার কিনা। স্যার স্যার আমরা প্রথমে এটা খোঁজ নিই যে প্রথমে মেয়েটাকে এখানে নিয়ে এসেছে, তারপরে তাকে মাথায় রড দিয়ে মেরেছে। 2 বা তার বেশি বাড়ি মারা হয়েছে, উদ্দেশ্যটা একদম ক্লিয়ার, মার্ডার। আমার মনে হয় অন্য কোথাও মেরে লাশটা এখানে ফেলেছে কিনা দেখতে হবে। হ্যাঁ স্যার, যদি অন্য কোথাও মারা হতো তাহলে রক্তমাখা হাতিয়ার, লোহার রড লাশের পাশে থাকবে কেন? স্যার আমি লাশের কাছে পাওয়া সোনার গয়নাগুলোর কথা ভাবছিলাম, একটাও সোনার গয়না চুরি হয়নি বা টেনে হিচড়ে খোলবারও চেষ্টা হয়নি। দেখো আমরা এইটুকু জানি, হয়তো ভিকটিমের নাম শিল্পা, হয়তো অম্বা মায়ের ভক্ত এবং মা হয়েছিল। ওই মৃতদেহটা এখন মর্গে, কোথাও হয়তো ওর ছেলে বা মেয়ে ওর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ স্যার, লাশের ব্যাপারটা শুনেছি। শুধু শুনেছো, দেখোনি? ঠিক বুঝলাম না স্যার। ছগন রাজপুত, তোমার মজদুররা এই সাইটেই থাকে? হ্যাঁ স্যার। তাহলে এটা কি করে হয় যে কেউ কিছু দেখেনি? সবাইকে ডাকো। এই সবাই এদিকে আসো তো একবার। হ্যাঁ ভাই, কেউ কিছু দেখেছো? না সাহেব, আমরা কিচ্ছু দেখিনি, আমাদের কাজ তো সন্ধ্যে 7টার মধ্যেই শেষ হয়ে যায়। হ্যাঁ স্যার, আমরা 7:30টার মধ্যে স্নান করে খাবার বানাতে চলে যাই। 9টা 9:30টার মধ্যে আমরা সবাই শুয়ে পড়ি। তোমাদের মধ্যে রাতে তো কেউ একজনও বেরিয়েছিল, এরকমটা তো হতে পারে না যে সবাই ঘুমিয়ে পড়েছো। দেখো, যদি কেউ কিছু দেখে থাকো বা কিছু জানো বলে দাও, তোমরা ঝামেলায় পড়বে না। ওকে স্যার, একটা খারাপ খবর আছে স্যার। ওই নাম শিল্পা আর জয়াম্বে কেউই বুঝতে পারছে না। হতে পারে ওই মেয়েটির নাম শিল্পা নয় স্যার, এরকমও তো হতে পারে যে কেউ দেখেও না চেনার ভান করছে। আপনার কথাটা বুঝতে পারলাম না। যখন তুমি লাশটা দেখলে প্রথমবার, তখন কি তুমি রাস্তায় একাই ছিলে? হ্যাঁ ম্যাডাম, আমি বলেছি আপনাদের বড় সাহেবকে। আবার আমাকে বলো। প্রত্যেকদিন 8টার সময় আমি কাজের জন্য বাড়ির থেকে বেরোই, আর এই 8:15 নাগাদ ওই জায়গাটা থেকে পাস করি। পরশুদিনও 12ই সেপ্টেম্বর প্রতিদিনের মতো ওই জায়গাটা থেকে পাস করছিলাম, হঠাৎই লাশটা নজরে আসে। তুমি কি বাইকটা চালাতে চালাতে লাশটা দেখেছিলে নাকি থামানোর পর ওখানে লাশটা দেখেছিলে? বাইক কেন থামাবো ম্যাডাম,
প্রত্যেকদিনই ওখান থেকে যাতায়াত করি, ওইখান থেকেই কাজের জায়গায় যাই। তো রোজ কি রাস্তায় এদিক ওদিক দেখে বাইক চালাও? আমি সত্যি বুঝতে পারছি না আপনার কথা। আমিও বুঝতে পারছি না। তোমার বয়ান প্রতিদিনের রাস্তা সোজা, তুমি বাইক চালাচ্ছিলে, রাস্তা থেকে দূরে খাদে একটা লাশ পড়েছিল যেটা শুধু তুমিই দেখতে পেলে। বলতে পারো কিভাবে? আপনি তো অদ্ভুত কথা বলছেন ম্যাডাম। আরে বাইক চালাতে চালাতে এদিক ওদিকে তো নজর যাই। আপনি তো এমন বলছেন যেন আমি জেনে বুঝেই ওই লাশটাকে দেখবো বলে ওই দিকে তাকিয়েছিলাম। মাল পৌঁছে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জগন্নাথ দা। হ্যাঁ সুরেশ, আপনাকে আমার কিছু বলার ছিল। বলো বলো। একটা কথা বলি, সত্যি করে বলবি, তুই কিছু দেখিসনি? সত্যি গোবিন্দবাবু, আমি কিচ্ছু দেখিনি। এই অজিতের পুরো হিস্ট্রি চাই আমার, পানওয়ালা হিতেশেরও। ভিকটিমের ডিটেলস প্রেসে দিয়ে দাও, একটা পসিবল নাম, হাইট, বডি আর খোঁজরদের ওভারটাইমে লাগিয়ে দাও। 2 থেকে 3 দিনের মধ্যে যদি আশপাশে পুলিশ স্টেশন থেকে কোনো কমপ্লেন না আসে, তার মানে পরিষ্কার কোনো কমপ্লেন করাই হয়নি। বুঝলে? মহিলা ডিসেন্ট পরিবারের মনে হয়। আমাদের কেসটা ক্র্যাক করতে হবে যাতে দেরি না হয়ে যায়। এক সপ্তাহ হয়ে গেছে বডি ডিটেলস নিউজ পেপারে দেওয়ার, কিন্তু কেউ আসেনি চিহ্নিত করতে। স্যার, এরকমও হতে পারে যে কেউ চিনে ফেলেছে, কিন্তু জেনে শুনেও আইডেন্টিফিকেশনের জন্য এগিয়ে আসছে না। কি হলো গিরিশদা, নিজেই কিনতে এসছো সব? আরে বৌদি কোথায়? ও বাপের বাড়ি গেছে কয়েকদিনের জন্য। আচ্ছা আচ্ছা। কত হয়েছে? 110 না? কি গল্প হবে এই মহিলার? এই চেহারা তো কিছু না কিছু বলার চেষ্টা করছে। কোনো রহস্য তো থাকবেই এর মনে, হয় এর নয়তো অন্য কারুর। আর এটা তো তখনই জানা যাবে যখন একে কেউ চিনতে পারবে। আরে দাদা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, এই চলছে আর কি। বৌদি কোথায় গেছে? ওর 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 বোনের একটু মাথার প্রবলেম দেখা দিয়েছে, তাই বাপের বাড়ি গেছে। ভালোই করেছে, বোনই তো বোনের কাজে আসবে, তাই না দাদা? ভিকটিমের সমস্ত ডিটেলস আমার কাছে আছে। আমি ভিকটিমের স্যাম্পেল আর ভিসেরা নিয়ে নিয়েছি। এরপর যদি ক্রিমেশনটা করে ফেলা হয় খুব ভালো হয়। যদি এখনো না বোঝো, কান খুলে শুনে নাও। আমি তার সঙ্গেই যাব যার সঙ্গে যেতে মন চাইবে, কোনো জোর জবরদস্তি চলবে না। দিন হয়ে গেছে স্যার। পুরো ডিস্ট্রিক্টে, পুরো গুজরাট জুড়ে পোস্টার লাগানো হয়ে গেছে স্যার। নিউজ পেপারেও ছাপা হয়েছে, কোনো জায়গা থেকে কেউ রেসপন্সই করেনি। মানে জেনে বুঝে কেউ মিসিং কমপ্লেন লজ করেনি এই মহিলার? স্যার হতে পারে যে পরিবারের কেউ গুরুত্বই দিচ্ছে না এটাকে কোনো কারণে। এই অজিত বাগলার কি রিপোর্ট? স্যার ওর ব্যাকগ্রাউন্ড মোটামুটি ক্লিয়ার। মোটামুটি মানে ক্লিয়ারই আছে। ওনার এই মহিলার সাথে কোনো কানেকশনই নেই। কারো না কারোর সাথে কোনো না কোনো কানেকশন তো থাকবেই এই মহিলার। যা ভেঙে গেছে খুব বাজেভাবে ভেঙেছে। স্যার, পোস্টমর্টেম রিপোর্ট এটাই বলছে যে ভিকটিমের বাচ্চা আছে, বিবাহিত হতে পারে। ফ্যামিলির কেউ আইডেন্টিফিকেশনের জন্য এগিয়ে আসছে না, এর মানে কোনো লজ্জা বা কোনো মান সম্মানের ব্যাপার আছে। মানে কোনো অ্যাফেয়ার? একদমই হতে পারে স্যার, স্বামী বা প্রেমিকের মাথা ঘুরে গিয়েছিল। অনেক রকম সম্ভাবনাই থাকতে পারে স্যার। এই যে শিল্পা নামে যে ওর হাতে একটা ট্যাটু লাগানো ছিল, তোমাদের কি মনে হয় না যে মা, বোন বা মেয়ে কারো একটা নাম হবে বা অন্য কিছু? যদি নাম নয় তাহলে অন্য কি? স্যার তালোডের খোঁচর। কিছু খবর আছে দিনেশ?
স্যার দালোরে একটা মামলা আছে। কিরকম মামলা? একজন গিরিশ দামর আছে। বৌদি কোথায়? বাপের বাড়ি গেছে দিনেশ ভাই। 1 বছর ধরে গিরিশের বউকে কেউই দেখতে পায়নি। বৌদি কোথায় গেছে? ওর বোনের একটু মাথার প্রবলেম দেখা দিয়েছে, বাপের বাড়ি গেছে। লোকে জিজ্ঞেস করলেই খালি আলাদা আলাদা কথা বলে, কিন্তু স্যার এটাই সত্যি যে ওর বউটা অনেকদিন ধরে গায়েব আছে। অ্যাড্রেস 1 বছর ধরে গিরিশের বউকে কেউই দেখতে পায়নি। বৌদি কোথায় গেছে? ওর বোনের একটু মাথার প্রবলেম দেখা দিয়েছে, বাপের বাড়ি গেছে। লোকে জিজ্ঞেস করলেই খালি আলাদা আলাদা কথা বলে, কিন্তু স্যার এটাই সত্যি যে ওর বউটা অনেকদিন ধরে গায়েব আছে। অ্যাড্রেস বল দিনেশ। বলুন। শিল্পা। শিল্পা? তোমার ওয়াইফ গিরিশ দামোর কোথায়? কোথায় আছে? ও চলে গেছে স্যার। কোথায় গেছে? আমি কিছুই জানি না। গিরিশ, তুমি সবাইকে বলেছো তোমার বউ বাপের বাড়ি গেছে, সত্যি কি? কিন্তু ও তো ওখানে নেই। নেই স্যার। আসলে তুমি ওকে নিয়ে প্রান্তিজে গেছিলে, ওখানে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে ওর মার্ডার করেছো, আর খুব চালাকির সাথে তুমি লাশ শনাক্ত না করতে জেনে বুঝে এলেই না। আপনি এসব কি বলছেন স্যার? এসব একদমই সত্যি নয়। তাহলে সত্যিটা বলে দাও, কোথায় তোমার ওয়াইফ? পালিয়ে গেছে স্যার, আমারই এক বন্ধুর সঙ্গে। কোন বন্ধু? বাবু, তোমার মায়ের নাম কি শিল্পা? শিল্পা টিল্পা তো বলতে পারবো না ম্যাডাম। আমার স্ত্রীর নাম লতা। একদিন আমি কাজ থেকে বাড়ি ফিরে দেখি আমার মেয়ে পড়াশুনো করছিল। কিরে, তোর মা এসেছে? হ্যাঁ বাবা। বাহ লতা, একদম কচি সবজি নিয়ে এসেছি, নাও চটপটাগুলো কেটে ফেলে রাতে খিচুড়ি বানিও। পূজা, তোর মা কোথায় গেল রে? বাইরে গেছে, বলে গেছে রাত্রে আসতে দেরি হবে। দেরি হবে? কিন্তু গেছে কোথায়? আমি জানি না তো বাবা। আমি চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। তুমি সুখে থাকো আর আমাকেও শান্তিতে থাকতে দাও। গিরিশ, আমি রাজিনীর সঙ্গে সুখী। আমার মনে হয় যে আমাদের বিয়েটা একটা বড় ভুল ছিল, আর গোটা জীবনটা একটা মাত্র ভুল নিয়ে তো কাটানো যায় না। অন্তত আমি ভুলটা শুধরোতে চাই। পূজার খেয়াল রেখো, আমি ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি না। আশা করছি যে ভবিষ্যতে আর কখনো দেখা হবে না। রাজেন শর্মা নাম ছিল ওর প্রেমীর। অনেক দিন ধরে ওদের সম্পর্ক চলছিল, আমি ধরেও ছিলাম, ওয়ার্নিংও দিয়েছিলাম। সম্পর্ক ভেঙে দিয়েছিল। না, রাজেনের সঙ্গে নয়, কিন্তু আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিল। নির্লজ্জ পালিয়ে গেছে ওর সঙ্গে আমাকে ছেড়ে। কোথায় পালিয়ে গেছে? তুমি খোঁজার চেষ্টা করোনি? 2 দিন ধরে তো ফোনই তোলেনি ও। তারপরে ও আমাকে ফোন করে বলল ফিরে আসার কোনো ইচ্ছেই নেই ওর। তখন থেকে সবাইকে মিথ্যে বলে বেড়াচ্ছি। কোন মুখে সত্যি কথাটা বলবো? আপনারাই দেখুন না আমার মেয়েকে, যখন থেকে ওর মা চলে গেছে এরকম চুপ হয়েই আছে আমার সোনা মাটা। তার উপরে এই বাড়ি, কাজ, মেয়ে কি করে সামলাচ্ছি শুধু আমিই জানি স্যার। তার মানে তোমার হিসেবে তোমার ওয়াইফের নাম লতা? হ্যাঁ, লতাই। হাতের উপরে যে ট্যাটু ছিল, শিল্পা লেখা? স্যার, যতক্ষণ আমার সঙ্গে ছিল এসব কিছুই ছিল না। এবার পালিয়ে যাওয়ার পরে ও যেটা আপনারা বলছেন সেটা যদি ও করে থাকে আমি কি করে বলবো স্যার? ফটো দেখাও ওর।
ফোন ছিল লতার? হ্যাঁ। নাম্বার বলো ওর। 44457588898। আর এই রাজেন শর্মা কোথায় থাকে? আহমেদাবাদ। ওর ফোন নাম্বার আর অ্যাড্রেস? স্যার ফোন করার দরকার নেই, ডিরেক্ট আহমেদাবাদ যাই আমরা। স্যার গিরিশ লতার ছবি আর অ্যাড্রেস তো দিয়েছে, দেখি ও কতটা সত্যি বলছে আর কতটা মিথ্যে। হ্যাঁ, প্রথমে আহমেদাবাদে গিয়ে চেক করো। হ্যাঁ, গিরিশের চেহারা দেখে মনেই হচ্ছিল ভালোবাসার প্রতিহিংসা, বিশ্বাসঘাতকতার প্রতিহিংসা। এবার দেখতে হবে এই প্রতিহিংসা ওকে কত দূর নিয়ে গেছে। লতা গিরিশ দামোর। আপনি কি? পুলিশ, প্রান্তিজ থেকে। লতা, আমার নাম শুধু লতা। গিরিশ নামের লোকটাকে আমার জীবন থেকে আমি মুছে ফেলেছি। তুমি যে লোকটার সঙ্গে থাকো ওর নাম রাজেন শর্মা। আমার ব্যক্তিগত ব্যাপারে আপনি এত আগ্রহ দেখাচ্ছেন কেন? গিরিশ কি কোনো কমপ্লেন করেছে নাকি আমার নামে? উনি কোনো পুলিশ কমপ্লেন করেননি, শুধু এটা বলেছেন যে তুমি ওর বন্ধুর সাথে পালিয়ে গেছো। পালিয়ে এসেছি? আজ্ঞে না, আমি ওকে পরিষ্কার করে সবটা বলে দিয়ে নিজের ইচ্ছেতে ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। আর আমি কখনো ফিরে যাব না ওখানে, তাতেও পুলিশ পাঠা কিংবা অন্য কাউকে। কি ঘটনা এটা? আমরা একটা মরে যাওয়া মহিলার শনাক্ত করতে বেরিয়েছি, আর চলে এলো এমন একটা মহিলার কেস যেখানে ওর স্বামীকে ছেড়ে ওর বন্ধুর সঙ্গে চলে গেছে। স্যার অন্তত এই মহিলা বেঁচে তো আছেন, না হলে আজকাল তো এরকম ঘটনা আকছার ঘটছে যেখানে স্বামী বা স্ত্রীর বিয়ের পরেও অ্যাফেয়ার হয়ে যায়, তারপরে এই প্রতারিত ব্যক্তি শুধুমাত্র মার্ডার করেই নিজের কষ্টের প্রতিশোধ নেয়। 2 সপ্তাহ পেরিয়ে গেছে, আমরা একটু এগোতে পারিনি শিল্পার এই কেস নিয়ে। আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার, কিন্তু এখনো পর্যন্ত কোনো মিসিং কমপ্লেন আসেনি ওই মহিলার। এখনো পর্যন্ত কেউ বডি ক্লিন করতে আসেনি। মনে হয় এই মহিলা অনেক দূরের কোনো এলাকার বাসিন্দা ছিলেন, কেউ ওকে এখানে নিয়ে আসে আর খুন করে ফেলে। স্যার আমরা সব হোটেল, লজ, গেস্ট হাউসগুলোকে তল্লাশি করেছি, কিন্তু সেখান থেকে কোনো সূত্র আমাদের সামনে উঠে আসেনি। আসবে, সামনে আসবে, কোনো না কোনো সময় তো মেঘ সরবে। প্রমাণের কোনো না কোনো আশা অবশ্যই থাকবে। মেঘ সরল না, একটাও তথ্য পাওয়া গেল না। 2 সপ্তাহ থেকে 2 মাস হয়ে গেল, আর 2 মাস থেকে কয়েক মাস কেটে গেল। আবহাওয়া বদলে গেল, বৃষ্টি হলো, ঠান্ডা পড়লো, গরম এলো, কিন্তু এই কেসে কোনো প্রগ্রেস হলো না। এই কেস সেই সব কেসের ফাইলে জমা হতে চলেছিল যেগুলো সারা জীবনের মতো অসমাপ্ত বলে মেনে নেওয়া হয়েছে, কিন্তু তবুও ইনভেস্টিগেটিং টিমের আশা ছিল যে আবহাওয়ার পরিবর্তন হবে আর এই কেসের উপর থেকে বেনামের মেঘ সরে যাবে। স্যার আপনি ডেকেছেন? হ্যাঁ পুরবি, ওই প্রান্তে যে ওই মহিলার যে কেসটা ছিল, শিল্পা নামের মহিলার কেস। হ্যাঁ স্যার, ব্লাইন্ড কেস। এসপি সাহেবের ফোন এসেছিল, ওই কেস এখন ক্রাইম ব্রাঞ্চ হ্যান্ডেল করবে। ফাইল ট্রান্সফার করে দাও আর যা সাহায্য চায় কোঅপারেট করবে। স্যার এটা প্রান্তিজ গ্রামের কেসের ফাইল, একজন মহিলার লাশের ফাইল। সার্ভে হয়েছে? হ্যাঁ স্যার। তোমরা সমস্ত অ্যাঙ্গেল ভালো করে দেখেছো? হ্যাঁ স্যার, আমরা সমস্ত অ্যাঙ্গেল কভার করেছি, কিন্তু কোথাও কোনো সূত্র পাওয়া যায়নি। অজিত বাগেলা যে ডেড বডি প্রথম দেখে, হিতেশ দেবেদিয়া, ক্রাইম সিনের পাশে একটা পানের দোকান আছে, ক্রাইম সিনের পাশে একটা কনস্ট্রাকশন সাইটও ছিল, আর একটা ভুল লিড যেটা কেসটাকে সলভ করতে পারেনি, গিরিশ দামোর। স্যার আমরা বারবার এই লোকগুলোকেই জিজ্ঞাসাবাদ করছিলাম, আমরা বারবার এদের স্টেটমেন্টের মধ্যে গন্ডগোল খোঁজার চেষ্টা করছিলাম আর কিছু পাচ্ছিলাম না। 8 মাস আগে ঘটে যাওয়া এই কেসকে আমাদের আবার নতুন করে দেখতে হবে। রাইট স্যার। আর স্যার নতুন করে কেসটা শুরু করার আগে আমাদের সব পুরনো সাসপেক্টস আর সেই সব লোকদের জিজ্ঞাসাবাদ করতে হবে যাদের আগে করা হয়েছে। এটাই যতজন যুক্ত প্রত্যেকের ফেস স্ক্যানিং করতে হবে। পুরবি, যতদিন না এই কেস সলভ হচ্ছে আপনি আমাদের টিমে থাকবেন। ইয়েস স্যার।
এই কেসে রিইনভেস্টিগেশন শুরু হলো অজিত বাগেলাকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে, যে লাশটা সবার আগে দেখেছিল আর রিপোর্ট করেছিল। স্যার 2-3 বার করে সব কথা আমি বলেছি ম্যাডামকে, সাহেবদের, আবার কেন একই কথা আমায় জিজ্ঞেস করছেন স্যার? সেটা কি অপয়া দিন ছিল আমার? এখন এইরকম মনে হচ্ছে যে চুপচাপ চোখ বন্ধ করে যদি বাইক চালাতাম তাহলে ঠিক হতো। দয়া করে চোখ বন্ধ করে বাইক চালাবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই কেসটাকে আমরা নতুন করে শুরু করতে চলেছি, কোঅপারেট করুন। একজনকে মার্ডার করা হয়েছে, সিরিয়াস ব্যাপার। সাহেব, আমি যদি এই ব্যাপারে কিছু দেখে থাকতাম বা শুনে থাকতাম তাহলে আগেই আমি সাহেবদের বলে দিতাম। যা হয়েছে সেটা ছেড়ে দাও। তুমি শুধু এটা বলো, ঘটনা হওয়ার 8 মাসের মধ্যে তুমি এমন কিছু দেখেছো যাতে খটকা লেগেছে বা অদ্ভুত লেগেছে? ওই সামনে যেখানে লাশটা পাওয়া যায় সেই ব্যাপারে কেউ জানতে চায়? একদম না স্যার। এর আগে ওই সাহেবরা এসেছিল, এখন আপনারা এসছেন। আমি আপনাদেরও বলছি যে সেই রাতে আমি না কিছু দেখেছি না শুনেছি। পুরবী, হ্যাঁ স্যার। যে কনস্ট্রাকশন সাইটে তোমরা জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলে এটা সেটাই না? হ্যাঁ স্যার। কালি দাঁড়াও, পেছনে নাও। স্যার আমার খুব ভালো মনে আছে, আরো স্যাররা এসেছিলেন, তারা সবার সঙ্গে কথা বলেন, কিন্তু কেউ কিচ্ছু দেখেনি। এই 8 মাসে তুমি ছাড়া আর কারোর কিছু মনে পড়েছে? রাতের বেলা কোনো গাড়ি বা বাইককে আসতে যেতে দেখেছে বা কেউ হেঁটে গেছে? স্যার বলা বলি তো সবাই করছিল, সবাই ভয় পেয়েছিল আর খারাপও লাগছিল, কিন্তু স্যার একটা শ্রমিক ছিল। কোন শ্রমিক? সুরেশ মাহাতো, বিহার থেকে এসেছিল। বলো বলো। জগন্নাথ দা, আমাকে এই চাকরিটা ছাড়তে হবে। আরে মাথা খারাপ হলো নাকি? কি হয়েছে? জগন্নাথ দা, মানে আমাকে নিজের গাঁয়ে ফিরে যেতে হবে। যখন তুমি এসছিলে তখন আমাকে বলেছিলে 1 বছর পর্যন্ত থাকবো। আরে এখন কিছুদিন তো থাক, আমার সমস্যাটা একটু বোঝ। এখন এই মাঝপথে আমি নতুন কারিগর নিয়ে এসে তাকে দিয়ে কি করে কাজ করাবো? না না, আমি এখানে আর থাকতে পারবো না, আসলে যেতে হবে আমাকে। আরে কি হয়েছে ভাই, হঠাৎ করে কি হয়ে গেল তোমার, বলো না। গাঁয়ে যেতে চাই আমি। এই এক মিনিট, এমন ব্যাপার নয় তো যে ওই মহিলার মার্ডারের ব্যাপারে তোমার কিছু জানা আছে? কিছু জানো নাকি? জগন্নাথ দা, আমি ওই মার্ডারের ব্যাপারে কিচ্ছু জানি না। আমি ওকে আটকাবার বহু চেষ্টা করেছি স্যার, কিন্তু থাকলোই না। না স্যার, আমাদের টিম সেকেন্ড টাইম এখানে আসেইনি, কেননা আমরা এখানে কিছু পাইনি। তোমার এমন কেন মনে হচ্ছে যে এই খুনের সাথে সুরেশের যোগ আছে? স্যার তেমন সরাসরি কিছু মনে হয়নি, কিন্তু ওকে দেখে বেশ দুশ্চিন্তাগ্রস্ত লাগছিল স্যার। তখন তুমি থানায় রিপোর্ট করোনি কেন? স্যার তেমন কিছু সঠিকভাবে বুঝতে পারিনি, একবার মনে হয়েছিল তারপর ভুলে গেছি, কিন্তু যখন আপনারা আবার জিজ্ঞেস করছেন না তখন হঠাৎ করেই মনে পড়লো। এই সুরেশ মাহাতোর কোনো নাম্বার আছে? হ্যাঁ ম্যাডাম, সবার আছে। আসলে ব্যাপারটা কি, ওরা বারবার নাম্বার চেঞ্জ করে ফেলে। যে নাম্বার আছে সেটাই দাও। 44412893। ও বিহারের কোন গ্রামে থাকতো? ম্যাডাম এখন গ্রামের ব্যাপারে তো কোনো কথা জিজ্ঞেস 44412893। ও বিহারের কোন গ্রামে থাকতো? ম্যাডাম এখন গ্রামের ব্যাপারে তো কোনো কথা জিজ্ঞেস করিনি। স্যার নাম্বার অ্যাক্টিভ আছে। বিহারে? আহমেদাবাদে। ওকে কল করো না, শুধু ওর ফোনের লোকেশন ট্র্যাক করো। 8 মাস হয়ে গেছে, নিশ্চয়ই ভাবছে কেসটা ধামাচাপা পড়েছে। একটা জার্কের প্রয়োজন। স্যার আরেকটা ব্যাপার আছে, সুপারভাইজার জগন্নাথ রাজপুত আমাদের বলেছিল সুরেশ ওকে বলেছিল যে ওর নিজের গ্রাম বিহারে যাচ্ছে, কিন্তু সুরেশের লাস্ট 8 মাসের কল রেকর্ডে ওর লোকেশন বিহারের কোথাও নেই। ওই পুরো সময়টা আহমেদাবাদে ছিল স্যার। তার মানে মিথ্যা বলেছিল। খোঁজ নিতে হবে ওর মিথ্যা বলার পিছনে সত্যিটা কি।
সুরেশ মাহাতো? আগে হ্যাঁ সাহেব। কেন মারলি ওই মহিলাকে? বল বল তুই এই মেয়েটাকে কেন মেরেছিলি? আমি কোনো মেয়েকে মারিনি স্যার। এই শোন, 8 মাস আগে তুই যে বিল্ডিং এ কাজ করতিস ওই বিল্ডিং এর কাজ অনেকটা এগিয়ে গেছে, কিন্তু আমাদের কেসটা এখনো একই জায়গায় পড়ে। তাই জন্য বল তুই ওই মহিলাকে কেন খুন করলি আর কনস্ট্রাকশন সাইট থেকে কেন পালালি? বল। সাহেব আমি মায়ের দিব্যি দিয়ে বলছি, আমি বুঝতে পারছি না যে আপনারা কি বলতে চাইছেন। তুই তোর সুপারভাইজার জগন্নাথকে বলেছিলিস যে তুই তোর বাড়ি বিহারে যাচ্ছিস। মিথ্যে বলেছিলিস। তুই বিহারে নয়, ছিলি আহমেদাবাদে। কেন? কারণ তোর গ্রামে যাওয়ার প্ল্যান ছিলই না। তুই প্রান্তিজ ফিরতেই চাইছিলি না যাতে তোকে কেউ চিনে না নেয়। 12 সেপ্টেম্বরের রাত্রে তুই ছিলি না কনস্ট্রাকশন সাইটে? খুব ভেঙে পড়েছিলি তুই, কারণ তুই খুন করেছিলি। ভেঙে পড়লেই মানুষ খুন করে ফেলে না। আমি মিথ্যে কথা বলেছিলাম। আসলে ওই আমার বন্ধু আহমেদাবাদে আমাকে ডবল মজুরির একটা কাজ জোগাড় করে দিয়েছিল। এটা আমি জগন্নাথ দাদাকে যদি বলতাম আমাকে ওই বাকি টাকাটা তো আর দিতই না। আমার টাকার খুব দরকার ছিল স্যার। তাহলে তুই ওই মহিলাকে খুন করার পর ওর গয়না চুরি করিসনি কেন? সব সোনার ছিল। আমি তো কাউকে খুন করিনি ম্যাডাম, আমি কাউকে মারিনি। আমি তো বোনের বিয়ের গয়না বানানোর জন্য সমস্যায় ছিলাম। শোন, বুড়ি মা, অসুস্থ বাবা, বোনের বিয়ে, এসব গল্প না আমরা রোজ শুনি। আসল গল্পটা কি সেটা বল। আহমেদাবাদ যাওয়ার আমি টিকিটটাও আপনাকে দেখাতে পারি, যদি চান তো আমি আপনাকে দেখাতে পারি স্যার। এর মুখ দিয়ে সত্যি কথা বেরোবে না মনে হচ্ছে। কনস্ট্রাকশন ওয়ার্কার সুরেশ মাহাতোকে কঠোরভাবে ক্রস এক্সামিন করা হলো, তার ব্যাকগ্রাউন্ডের ডিটেল চেক করা হলো, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু থেকে এটাই বেরোলো যে সে সত্যিই কিছু জানে না আর তার এই মার্ডার কেসের সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো কানেকশন। আবার সব সোর্সকে অ্যাক্টিভেট করা হলো, কিন্তু এই অন্ধকার গলি থেকে বেরোনোর জন্য এবার একটা নতুন আলোর প্রয়োজন ছিল। স্যার একটা আইডিয়া আছে, একটু আলাদা কিন্তু ট্রাই করতে পারি। এখন এই কেসটাতে নতুন আইডিয়াই কাজে আসবে। বলো কি ভাবছো? স্যার ওই ট্যাটু বানানোর কারিগর। ক্যারি অন। স্যার ওই মহিলার একটা হাতে শিল্পা নামে ট্যাটু ছিল আর অন্য হাতে জয় অম্বে মা, দুটোই পার্মানেন্ট ছিল। এটা এক ধরনের স্পেশালাইজড কাজ যেটা কিছু বিশেষ জায়গায় হয়। যদি আমরা এই সমস্ত বিশেষ জায়গাগুলোকে ট্যাপ করি তো মনে হয় ঠিক হবে স্যার। ঠিক আছে, তোমরা লেগে পড়ো কাজে। আর একটা কথা, আগের ইনভেস্টিগেশনে খুন করার কারণ হিসেবে চুরির অ্যাঙ্গেলটা রুল আউট করা হয়েছিল। হ্যাঁ স্যার, ভিকটিমের শরীরে গয়না আর ঝুমকো পাওয়া গেছে। এটা হতে পারে যে ভিকটিমের কাছে অনেক হার্ড ক্যাশ ছিল, কিংবা এমন কোনো জিনিস যেটা নেবার পরে চোরেরা গয়নার প্রতি আর লোভ করেনি, যাতে চুরির অ্যাঙ্গেলটা কখনো সামনে না আসে আর আমরা পাজলড হয়ে যাই। স্যার আমরা বরং এলাকার সব হিস্ট্রি শিটারতে তুলে নিই, হয়তো কোনো লিড পাবো। যদি আমরা ট্যাটু কারিগর আর হিস্ট্রি শিটারদের জিজ্ঞাসাবাদ করেও কিছু খুঁজে না পাই, তাহলে কেসটাকে আউট অফ স্টেট নিয়ে যাব। হয়তো এই কেসটার সূত্র অন্য কোনো স্টেটে আছে, কিন্তু জানি না সেটা কবে হবে। 9 মাসের পুরনো কেস নরেশ, কিন্তু রেজাল্ট 9 ঘন্টায় চাই। সব হিস্ট্রি শিটারদের পেছনে লেগে যা। এই মহিলার আইডেন্টিফিকেশন আমার খুব তাড়াতাড়ি চাই। ওকে দাদা। ও ভাই, এটা কোনো মডার্ন আর্ট নয় যে এত স্টাডি করছো। সোজা সাপটা লেখা। এগুলো আমি করিনি স্যার। এত দামি গলার হার, আমি কি পাগল নাকি যে ছেড়ে দেবো? আমরা পাগল হওয়ার আগে তোরা বলে দে, না হলে তোদের কাউকে আমরা ছাড়বো না। না স্যার, আমি আহমেদাবাদে কাজ করি স্যার। যদি কোনো সময় এত দামি মাল পাই কখনো ছাড়বো না। সেটাই তো সাহেব, ওর কাছে যতই মাল থাকুক আমরা অত গয়না ছাড়বই না। স্যার ছোট মুখে বড় কথা বলছি, এটা না আমার লাভ স্টোরির অ্যাঙ্গেল মনে হচ্ছে। লাভ স্টোরি, খুব সুন্দর মহিলা, ইয়াং মহিলা, মার্ডার হয়ে গেছে স্যার। একটা গয়নাও কিন্তু চুরি হয়নি স্যার। কোনো প্রেমিক নিশ্চয়ই আছে, ভালোবাসা হয়তো ব্যর্থ হয়েছে, তাই হয়তো মেরে দিয়েছে। এই বে, চুরি করার পাশাপাশি নভেল লিখতে শুরু করলি কবে থেকে? এই ভাষণ টাষণ বন্ধ কর, আর এই মহিলা আর ওর খুনির নাম বল, অথবা কমপক্ষে একজনের।
চুরি চামারির কাজ আমি ছেড়ে দিয়েছি স্যার। মায়ের দিব্যি 2 বছর হয়ে গেছে কারোর পকেটের দিকে তাকাইও নি। বাবা, কুকুরের লেজ সোজা হলো কি করে? কুকুরের মতো মরতে চায় না সাহেব, এই জন্য লেজটা সোজা করতে হলো। আচ্ছা স্যার, একটা কথা বলবো? বাড়তি কথা বলিস না, কাজের কথা হলে বলতে পারিস। আমি জানি না এটা আপনার কাজের কথা কিনা। আমি মহিলাটাকে আগে কোথাও দেখেছি। কোথায় দেখেছিস মনে করে বলতো? না, এক্ষুনি মনে পড়ছে না সাহেব। আপনি আমাকে ফটো দিয়ে দিন, আমি আপনাকে ফোন করে বলে দেবো। আসছি সাহেব। 3 মাস ধরে এই কেসটা নিয়ে ঘুরপাক খাচ্ছি, আর আগের 8 মাস পুলিশ ঘুরপাক খেয়েছে। টোটাল 11 মাস, কিন্তু কোনো ব্রেক থ্রু নেই। স্যার, 350-এরও বেশি ট্যাটু আর্টিস্টের সঙ্গে কথা বলেছি আমি। স্যার, কম করে 100 জন হিস্ট্রি শিটারকে জিজ্ঞেস করেছি। আমাদের সব খোঁজর কাজে লেগে গেছে। মহারাষ্ট্র, গুজরাট, এমপি, গোয়া, দমন সমস্ত জায়গায় আমি ছবি আর ডিটেলস পাঠিয়ে দিয়েছি। কিন্তু নিটফল 0। কিন্তু এটা কি করে সম্ভব যে একজন মহিলা খুন হবে আর সেই মহিলাকে কেউই জানে না, কেউই চিনতে পারছে না? স্যার, 120 কোটির দেশ আমাদের। ও যে কোনো জায়গার হতে পারে। ওকে কেউ প্রান্তিজে নিয়ে এসেছে, খুন করেছে, পালিয়ে গেছে। কিন্তু এখানে এলো কি করে? আকাশ থেকে তো আর খসে পড়েনি, তাই না? স্যার, আশপাশে 3টে রেলওয়ে স্টেশন আছে। আমি 3টেরই সিসিটিভি ফুটেজ ঘেঁটেছি। ইনফ্যাক্ট মার্ডারের 1 মাস আগেরটাও দেখেছি, কিন্তু কোথাও কোনো সূত্র পাইনি। স্যার, এমনটাও তো হতে পারে যে ওরা বাসে এসেছে। যেভাবেই আসুক না কেন, কিন্তু খুনি আর ভিকটিম আমাদের এমন একটা ধন্ধের মধ্যে ফেলে দিয়েছে যেখান থেকে আমরা কিছুতেই বেরোতে পারছি না। আর 1 মাস হলেই 1 বছর কমপ্লিট। আর এই 1 মাসের মধ্যে যদি কেস সলভ না করতে পারি তাহলে ফার্স্ট অ্যানিভার্সারি। তার চাইতে কি ভালো হয় না যদি আমরা কেসটাকে ক্র্যাক করি, আর যে এই জঘন্য কাজটা করেছে সে তার উপযুক্ত শাস্তি পাক। সাহেব, এখন এমন একটা খবর এনেছি না, মরা মানুষের জ্যান্ত হয়ে যাবে সাহেব। বল তাহলে। ওই প্রান্তিজওয়ালা কেসটা আছে না, ওই মহিলার মার্ডারে। তাড়াতাড়ি বল। ওই মহিলার নাম সত্যি শিল্পা, যেটা ওর হাতে ট্যাটু বানানো। পুরো বলবি নাকি ফোনের ভেতরে গিয়ে তোকে মেরে আসবো? আরে কি সাহেব, এইবার আপনার দিল্লি আর দূর নয়, এই হিম্মতনগরে এখানেরই মেয়েটা। হিম্মতনগর? একদম। কে মেয়েটা? ফ্যামিলি কোথায় ও? ফ্যামিলিতে 2 জন আছে সাহেব, এক ওর বর বিশাল মাখওয়ানা আর একটা মেয়ে শ্বেতা মাখওয়ানা। স্যার, বিশাল মাকওয়ানার অনেক জমি আছে হিম্মতনগরের বাইরেই। অদ্ভুত ব্যাপার। আমরা সারা বিশ্বে খুঁজছিলাম আর আসল জায়গাটা 20 মিনিট দূরত্বে। বাহ, দারুণ ব্যাপার। খবরের কাগজ পড়েন? তাতে আপনার কি দরকার? আপনি কে? ক্রাইম ব্রাঞ্চ। বলুন। 11 মাস আগে এই খবরটা কাগজে ছাপা হয়েছিল, প্রত্যেকটা কাগজে, গুজরাটি পেপারেও। এ তো শিল্পার ছবি। 11 মাস আগে খুন হয়েছিল আপনার স্ত্রী শিল্পা মাকওয়ানা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, সে তার মা। আমরা পুলিশ স্টেশন ঘুরে আসছি, কোনো কমপ্লেন থানায় লজ করেনি। তো আমি তো এক্ষুনি জানতে পারলাম না যে ও মারা গেছে। মরেনি, মারা হয়েছে। আর কমপ্লেন এই জন্যই করা হয়নি, আর তাকে বেবারিশ হিসেবে দাহ করা হয়েছে এই জন্যে যে শিল্পা মাকওয়ানার খুনটা তুমি করেছো, বিশাল মাকওয়ানা। 1 মিনিট স্যার, আপনি ক্রাইম ব্রাঞ্চের হন বা যে কোনো ব্রাঞ্চের, আমার ওপর এভাবে অভিযোগ করতে পারেন না আপনি। স্যার, আপনারা শিল্পার ব্যাপারে কিছু জানেন না। আমরা শিল্পার ব্যাপারে কিছু জানি বা না জানি, কিন্তু এই ব্যাপারটা পরিষ্কার যে ওকে খুন করা হয়েছে। এবার আপনি আপনার ব্যাপারে বলুন, আপনার ব্যাপারে, আপনার মেয়ে শ্বেতার ব্যাপারে। কোথায় আপনার মেয়ে? খেলা করছে বাইরে। আপনি আমার দিকে আঙুল তুলতে পারেন না। শিল্পা আমার স্ত্রী ছিল। আপনি তো 11 মাস আগের কথা বলছেন না? ও 2.5 বছর আগেই আমাকে আর আমার মেয়েকে ছেড়ে চলে যায়। তখনই আমি কমপ্লেন করিনি, এখন আর কি করব? কিন্তু গত 11 মাসে একবার নয়, দুবার নয়, 3 বার নয়, বারবার শিল্পার লাশের ছবি কাগজে ছাপা হয়েছে, কিন্তু তবুও শনাক্ত করতে যাননি। এসেছিল হয়তো খবরের কাগজে শিল্পার মৃত্যুর খবর,
আমি হয়তো খেয়াল করিনি, কারণ আমার চোখে এই মুহূর্তে শুধুমাত্র আমার মেয়ে রয়েছে। বুঝতে পারছি না ওকে কিভাবে জানাবো আমি, কারণ মা ওকে ছেড়ে 2.5 বছর আগেই চলে যায়, আর এখন পৃথিবী ছেড়েই চলে গেছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.